ক্ষমতায় যারা এসেছে তারা গণতন্ত্রকে হত্যা করেছে, ধর্মনিরপেক্ষতাকে হত্যা করেছে, তারা সংবিধানে অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করেছে। এবার রাষ্ট্রপতির কঠোর বার্তা। কি বললেন রাষ্ট্রপতি? ঘুরতে পারে ক্ষমতার মোড়। তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল? শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানাইছেন, আর তুমি কেমনে পারলা? সার্জিস আলম মানে বাংলাদেশ না। এই সার্জিস, এই হাসনাতের জন্য আমরা আন্দোলন করছি। এই সার্জিস কেন আমাদের বিরোধিতা করলো? মিস্টার নাহিদ ইসলাম তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। সত্য তো যে কোনো ভাবেই যে কোনো উপায়ে যখন তখন অনেকের মুখ থেকে বেরিয়ে আসে, সেটি আবার প্রমাণ করলেন সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। উপদেষ্টার মুখ থেকে এই কথা বেরিয়ে আসছে যে সরকারকে ব্যর্থ করতে চাইছে। সাংবাদিক ইলিয়াস ভাই আর পিনাকি দাদা দুজনের জন্য আসলে একটা খারাপ সময় আসতে যাচ্ছে। আমরা আঞ্চলিক ভাষায় যদি বলি, খবরই আছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, ভিডিওটা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আলম মানে বাংলাদেশ না। এই সার্জিস, এই হাসনাতের জন্য আমরা আন্দোলন করছি। এই সার্জিস কেন আমাদের বিরোধিতা করলো? পুরো যৌক্তিক আন্দোলন, রাজপথ ছাড়া পুরো ভালোই সফল হয় না। পরিবেশ বাস্তবায়ন না পর্যন্ত আমরা তখনই করে বিরোধিতা করব। আমরা প্রোয়াক্টিভিটি দিতে চাই। আমাদেরকে প্রোয়াক্টিভিটি দেওয়ার জন্য অবশ্যই সরকার আমাদেরকে নিয়ে ভাবতে হবে। এখন বাংলাদেশের পুরো যৌক্তিক আন্দোলন, রাজপথ ছাড়া পুরো ভালোই সফল হয় না। কেন 32 আমরা পেয়েছি? আমাদেরকে নিয়ে স্টাডি হয়েছে। এক সার্জিস আলমের একটা স্ট্যাটাসে 32 করা হয়েছে। আমরা বলতে চাই, সার্জিস আলম মানে বাংলাদেশ না। সার্জিস আলম আমাদেরকে নিয়ে বসা উচিত ছিল, আমাদের বসা উচিত ছিল। আমরা বসছি সরকারের সাথে, সরকার সংস্কার কমিটি ঘোষণা করছে। মুহিত স্যার প্রধান, উনি সবকিছু বিবেচনা করে 35 এবং 37 সুপারিশ করেছে। তাই 35 এবং 37 যখন সুপারিশ করে, তাহলে অবশ্যই এটা যৌক্তিক। আমরা মুহিত স্যারের 35 এবং 37 বাস্তবায়ন চাই। নতুবা আমরা রাজপথে আবু সাইদের সার্টিফিকেটের মূল্য কখনো 32 বছর হতে পারে না। তাই আমরা যতক্ষণ পর্যন্ত এই 35 বাস্তবায়ন করে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলা ছাত্র সমাজের মনের ভিতর থেকে আগুন তখনই নেবে না। আমাদের প্রত্যেক দাবি 35 বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা তখনই করে বিরোধিতা করব। আমাদের একটাই দাবি 35। একটা করে বলতে চাই, আপনি যেহেতু ছাত্রদেরকে তরুণদেরকে ভালোবাসেন, তাই অনতিবিলম্বে 35 বাস্তবায়ন করে দেন। যদি 35 বাস্তবায়ন করে না দেওয়া হয়, আমাদের অধিকারী আগুন চলছে, থামবে না। এই সার্জিস, এই হাসনাতের জন্য আমরা আন্দোলন করছি। এই সার্জিস কেন আমাদের বিরোধিতা করলো? এই হাসনাত কেন বিরোধিতা করে? আসিফ নজরুল স্যার, আপনাকে বলতে চাই, আপনি আমাদের শরীরের উপরে উপদেষ্টা হয়েছেন। আসিফ নজরুল স্যার, আপনি কোথায়? আপনি বলছেন আমি যদি রাষ্ট্রের পুরো কাঠামোতে থাকতাম, আমি মন দিয়ে কাজ করতাম, আমি জীবন দিয়ে কাজ করতাম। এখন আসিফ নজরুল স্যার কোথায়? তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল? শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানাইছেন, আর তুমি কেমনে পারলা? এখন বিষয়টা হচ্ছে কি, আওয়ামী সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন, তিনি হচ্ছেন কি, আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন, চুপ্পু সাহেব। তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে গেছিল প্রায়, এটা বাস্তবতা, আপনাদের খেয়াল থাকার কথা। তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতির, এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে, সোজা রাখছে বিএনপি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি বিএনপি ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অনলাইন কিংরা, সাংবাদিক ইলিয়াস, পিনাকিরা, আরও যারা আছেন, তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন, ঝাঁকুনি দিয়েছিলেন, সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখতো, তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কিনা সেটাও বড় কথা, হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন। তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা কৃতজ্ঞতার ইস্যু তো আছেই। এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির সম্পর্ক ভালো ছিল না, এটা তিনি নিজেই বলছেন। এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন, সো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না, তিনি রাষ্ট্রের হন। তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয়, যদিও অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না। দর্শক, যাই হোক, দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন, বা দাওয়াত পেয়েছেন, বা সম্মান পেয়েছেন। আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZ-M জাহিদ হোসেন। তিনি বলছেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি। এখন এটাকে কে কীভাবে দেখছেন? রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কি আর কোনো ওয়ে আছে? বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইস্যুটা বলেন, যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে, আমরা সেদিকে যদি না যাই, তো এই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাস করবে চোখ বন্ধ করে, এটা সবাই বলছে। হয়তো 2 বছর 3 বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্ন হতে পারে, বৈষম্য বিরোধী শক্তি এখানে মানে আপনার চলে আসতে পারে, অথবা জামাত ইসলাম চলে আসতে পারে। বাট রাইট নাও
2-4-6 মাসের মধ্যে বিএনপিকে ডিফিট করার মতন কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাঠে কিন্তু ওইভাবে নাই। তো সেদিক থেকেও আপনার মানে বিএনপি সরকার ক্ষমতা আসলে রাষ্ট্রপতির একটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও। আর এর পাশাপাশিও আগামী দিনের নানান চিন্তাভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ অনেক কিছু মিলে রাষ্ট্রপতির এই দায়িত্বের জায়গা থেকে তিনি এই কাজটা করবেন, এটা খুবই স্বাভাবিক। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে জিনিসটা আসছে, অনেকে আসলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা অনুধাবন করতে পারছেন না। অনেকে মনে করছেন যে আগামী 2-4-6 মাস বা 1 বছরের মধ্যেই এখানে একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে, যেমন করে 5ই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল। কিন্তু বিষয়টা কিন্তু আসলে তেমন হবে না। আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন, ভারতের বিশ্লেষণটা দেখছেন তো, যে আগামী 10 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। কারণ যেই 16 বছরের শাসনামল, এগুলার মেমোরি সরতে সরতে একটা সময় লাগবে। আবার ওই সময়টার মধ্যে আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে, নেতাকর্মীদেরকে হুমকি ধামকিমূলক অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকতে হবে, যেটাতে এখনও আওয়ামী লীগের অনেকেই এই কাজগুলো করছে বিভিন্ন জায়গাতে। এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি, ওনারও বয়স হয়েছে, আগামী 10 বছর উনি বাঁচে কিনা, বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাঁচেন কিনা, তা এখানে নানান কিছু ঘটতে পারে। সো মানে বর্তমানটাকেই সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে। আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা আন্তরিকভাবে দিচ্ছেন, কারণ উনি এখন পর্যন্ত যে পদে বসে আছেন, এই পদটা এই মুহূর্তে এটা বিএনপির গিফট করা। বিএনপির আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে বিএনপি যদি ওই দিন ওনার পক্ষে না দাঁড়াইতো, এখন বিএনপি ওনার পক্ষে দাঁড়াইছে না, তারাও তাদের টেকনিক্যালি একটা মাঠ ব্যালেন্স রাখতে চাইছে, অন্তর্বর্তী সরকারকে তারা বিশ্বাস করে না অনেকাংশে, এটা বোঝাই যায়। তো সেই জায়গা থেকে -2 ফর্মুলাটা মাথায় কাজ করছে, অনেক কিছু এখানে ক্যালকুলেশন ছিল। বিএনপির স্বার্থে দাঁড়ালেও দিন শেষে সুযোগটা বা লাভটা কিন্তু হচ্ছে রাষ্ট্রপতির। এখন এই চমক দেখে আওয়ামী লীগ হতাশ, বিএনপি যথেষ্ট খুশি। সত্য তো যে কোনোভাবেই যে কোনো উপায়ে যখন তখন অনেকের মুখ থেকে বেরিয়ে আসে, সেটি আবার প্রমাণ করলেন সরকারি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি কয়েকজন বিদেশি অতিথির কাছে বুধবার যে মন্তব্যগুলো করেছেন, তার মধ্য দিয়ে তার বক্তব্যে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয় এবং একই সঙ্গে সরকারের কিংবা সমন্বয়কদের, ছাত্র সমন্বয়কদের যে বিশেষ উদ্দেশ্য, সেটিও স্পষ্ট হয়ে ওঠে। বুধবার সচিবালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স প্রতিনিধি দলের সদস্য চিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জিও জ্যাকসন সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলামের দপ্তরে দেখা করে সেখানে কিছু প্রশ্ন করেন এবং প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলছেন, একটু খেয়াল করে শুনুন। তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো, দেশের রাজনৈতিক দলগুলো চাইছে দেশের সংস্কার রাজনৈতিক সরকারের অধীনেই হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তিনি বলেন, শুধু তাই নয়, রাজনৈতিক দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। আরো একটি এর চেয়ে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, আমি সেটি বলছি, এবং সেটি সম্পর্কে তাদের যে গভীর আমরা চক্রান্ত বলবো, ষড়যন্ত্র বলবো নাকি উদ্দেশ্য বলবো ঠিক জানি না, তবে সেটা আমি পরে বলছি। এই যে অংশটুকু বললেন যে দেশের রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে ব্যর্থ করতে চাইছে, প্রথম প্রশ্ন, তাহলে কদিন আগে যে আমরা দেখলাম ডক্টর ইউনূসের আহ্বানে জাতীয় ঐক্যের সৃষ্টি হলো, সেই ঐক্য কি তাহলে গড়ে ওঠেনি? এটি কি কেবলই একটা নাটক ছিল? জাতীয় ঐক্যের কথা বলে তাহলে এরকম ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানানো কেন হলো যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে? জাতীয় ঐক্য যে গড়ে ওঠেনি সে কথা আমি আপনাদেরকে এর আগে বিশ্লেষণ করে জানিয়েছি। বরঞ্চ ভারতের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য করার কথা বলা হচ্ছিল, তার মধ্য দিয়ে জাতীয় বিভাজনের রেখা স্পষ্ট হয়ে উঠেছে, সেটা আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বলেছিলাম। যাও, এখন সব উপদেষ্টাদের মুখ থেকে এই কথা বেরিয়ে আসছে যে সরকারকে ব্যর্থ করতে চাইছে। রাজনৈতিক দলগুলো কেন সরকারকে ব্যর্থ করতে চাইবে? রাজনৈতিক দলগুলো যথাসম্ভব সরকারকে সহযোগিতা করছে, নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কোনো রূপরেখা দেয়নি, তারপরেও তারা সময় দিতে চাইছে এবং প্রত্যেকেই বলছে যে বর্তমান সরকার ব্যর্থ হলে তো জাতিকে বড় ধরনের খেসারত দিতে হবে, সেখানে এই সরকারকে কেন তারা ব্যর্থ করতে চাইবে? এবার আসল অংশে আসি। ছাত্রদের নেতৃত্বে একটি নতুন দল গঠন হতে যাচ্ছে, সেটি শুরু থেকেই অনেকেরই একটা ধারণা ছিল। সেই ধারণাকে সবাই মানে সমন্বয়কদের, ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে সবসময় অ্যাভয়েড করা হয়েছে। জনগণ চাইলে হবে, জনগণ চাওয়া, জনগণের আকাঙ্ক্ষা, এগুলো একেবারে বায়বীয় কথা। জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা, এগুলো পরিমাপের একমাত্র ব্যারোমিটার হচ্ছে নির্বাচন, এর বাইরে তো আর কিছু নেই। কিন্তু এই জনমতকে সবাই ব্যবহার করে শব্দগুলোকে। যাই হোক, এখন তিনি চিলির সাবেক যে মন্ত্রী তার দপ্তরে গিয়েছে, তার সামনে তার আরেক প্রশ্নের উত্তরে তিনি বলছেন, গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে, জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে, সেই দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে, আর সে কারণেই নাকি রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাইছে। কি অদ্ভুত কথা! যে শিশুটি ভূমিষ্ঠই হলো না, সেই শিশুটি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, নাকি অন্য কোনো সেনা কর্মকর্তা হবে, দেশপ্রেমিক হবে, নাকি নেশাগ্রস্ত হবে, এটা কে বলতে পারে? যে রাজনৈতিক দলের এখনো গঠনই হলো না, নামও নির্ধারণ হয়নি, সেই রাজনৈতিক দল যদি সফল হয়, এই সফলতার ভয়ে রাজনৈতিক দলগুলো তারা দ্রুত নির্বাচন চাইছে, এইসব কথা তিনি কোত্থেকে পেলেন? সেই রাজনৈতিক দলের শক্তি কতটা যে তাকে সরকার মানে অন্যান্য রাজনৈতিক দল ভয় পাবে? এবং মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে গণ অভ্যুত্থানের পর থেকে। এর আগে তো আমরা এসব শব্দ শুনিনি। এই কথাগুলোর
মানে বুঝতে তো আমাদের খুব সমস্যা হওয়ার কথা নয়, যে প্রথম থেকেই আশঙ্কা করে আসছি, সন্দেহ পোষণ করে আসছি, নির্বাচন এত সহজে দেওয়া হবে না। রাজনৈতিক দল ছাত্রদের নেতৃত্বে যেটি গঠিত হচ্ছে সেটি কিংস পার্টি আকারে বাংলাদেশে গঠিত হতে যাচ্ছে, নতুন একটি কিংস পার্টি। এবং সেই কথাগুলোই তো স্পষ্ট করে দিলেন নাহিদ ইসলাম। সরকারের একজন উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদায় যিনি বসে আছেন, তিনি নতুন দলের পক্ষে সাফাই গাইছেন। এবং এই ছাত্র সমন্বয়করা সবসময় বলে আসছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন রাজনৈতিক দলের কোনো গঠন নেই, কোনো সম্পর্ক নেই। তাহলে সেই দলের পক্ষ থেকে অন্যতম ছাত্র সমন্বয়ক হিসেবে কেন নাহিদ ইসলাম এই কথাগুলো বললেন? নিশ্চয় বেরিয়ে এসেছে, বুঝতে পারেন তিনি কথাগুলো কোন লাইনে বলছেন। নতুন দল গঠন, সেই দলকে পরিচর্যা করা, নির্বাচনে বিজয়ী করা, সে যেভাবেই হোক, এই কথাগুলোই কি নাহিদ ইসলামের মুখ থেকে বেরিয়ে এলো? এর আগেও বলেছি, সবাই বলে, শুধু আমি কেন, এভাবে কোনো নতুন দল গঠন করে কিংস পার্টি হিসেবে কোনো দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে সেই পার্টি কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারে না, কোনো অবস্থাতেই না। এবং ইতিহাস থেকে আমরা কখনোই শিক্ষা গ্রহণ করি না, সেটি আবারও ছাত্র সমন্বয়ক প্রমাণ করে দিচ্ছে। যেমন আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে বলেছি, আওয়ামী লীগ ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি, তার জন্যই দলের এই অনিবার্য পরিণতি। ছাত্র সমন্বয়করা কেন সেই পথে যাচ্ছে? আমাদের সামনে সম্ভবত একটি ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। যে যায় লঙ্কায়, সে হয় রাবণ। তারা ক্ষমতার অংশীদার হয়ে আছে, ক্ষমতা কুক্ষিগত করতে চায় যে কোনো উপায়ে। এটি কি তাদের মূল উদ্দেশ্য? এবং উপদেষ্টারা, সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা, কখন 2025, কখন 2026 এরকম নির্বাচনের সম্ভাব্য তারিখের কথা বলছে, তাদের নিজস্ব মতামতের কথা বলছে, এবং পরবর্তীতে তাদের এসব কথার বিরোধিতা করছেন সরকারের অন্য কোনো উপদেষ্টা অথবা আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তার মানে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এটি যে নির্বাচনের রূপরেখা নিয়ে উপদেষ্টাদের অনেকের মধ্যে অস্বস্তি কাজ করছে। তারাও চাইছে যে নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে হোক, কিন্তু নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ বা মাহফুজ আলমদের যে খায়েশ, যে টার্গেট, যে লক্ষ্য, তা তারা বাস্তবায়ন করবেই। কিন্তু উপদেষ্টা কেন হঠাৎ করে তারা চুপ মেরে যাচ্ছেন? কিসের ভয় তাদের? সাংবাদিক ইলিয়াস ভাই আর পিনাকি দাদা দুজনের জন্য আসলে একটা খারাপ সময় আসতে যাচ্ছে। আমরা আঞ্চলিক ভাষায় যদি বলি, খবরই আছে। বরাবরই ডক্টর আসিফ নজরুলকে দায়ী করা হতো যে উপদেষ্টা ফারুকীকে আপনার এই উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগের পিছনে তিনি ছিলেন মাস্টারমাইন্ড, এবং ভারতের প্রেসক্রিপশনে, প্রথম আলো, ডেইলি স্টারের সাজেশনে আমাদের আসিফ নজরুল তিনি ফারুকীকে এই দলে আসলে যুক্ত করেছেন। এরপরে এটা নিয়ে যখন প্রথম প্রতিবাদ শুরু হয় অনলাইন থেকে, তারপর এটা বিভিন্ন প্ল্যাটফর্মে যাওয়ার পরেও ফারুকী কিভাবে এখনো টিকে আছেন সেটা এখন স্পষ্ট হয়ে গেছে আজকে আমাদের সরকারের খুবই গুরুত্বপূর্ণ এবং কি প্রভাবশালী উপদেষ্টা আসিফের এক বক্তব্যে। আজকে সম্ভবত একটা প্রোগ্রামে তিনি গিয়েছিলেন, সাংস্কৃতিক কোনো একটা পরিমণ্ডলে, সেখানে গিয়া তিনি ফারুকী সম্পর্কে যে মন্তব্য দিয়েছেন, এই মন্তব্যের পরে সাংবাদিক ইলিয়াস বা পিনাকি দাদা যতই বুঝান, উপদেষ্টা ফারুকী তো দূরের কথা, এই টিম থেকে কাউকে তারা সরাতে পারবেন না। একটা মজার বিষয় হচ্ছে, হাসনাত সার্জিসরা অনলাইনে যে ভূমিকাটা যাচ্ছে, উপদেষ্টাদের মধ্যে আসিফ এবং নাহিদের ভূমিকাটা টোটালি বিপরীত বা মাহফুজ সহ। দর্শক, ফারুকী আওয়ামী লীগকে সাপোর্ট করছে, ফারুকী ভারতের রয়ের এজেন্ট, ফারুকী এটা, ফারুকী সেটা, আমরা অনেক কিছু দেখেছি। কিন্তু আজকে আসিফ বলছে যে এই যে আন্দোলন, জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে, একটা পার্ট ছিল সাময়িক, মানে মাঠে ময়দানে যেই যুদ্ধগুলো হয়েছে, এক ধরনের ছাত্ররা মারা গিয়েছে, শত শত এখানে আহত হয়েছে, কিন্তু এই লড়াইটা আসলে ছিল দীর্ঘকালের। আর ওই দীর্ঘকালের এই লড়াইয়ের একজন বলিষ্ঠ যোদ্ধা হচ্ছেন ফারুকী। আপনি ভাষাগুলো বুঝছেন? আসিফ কিন্তু একদম গোড়া থেকে কথা বলছে যে সাময়িক সময়ের একটা লড়াই ছিল, আরটা ছিল দীর্ঘকালের লড়াই। সেই লড়াইয়ে ফারুকী ভাইরা উদ্বুদ্ধ করেছিল আসিফদের কিভাবে, যেহেতু মুস্তফা সরোয়ার ফারুকী তিনি একজন নাট্য নির্মাতা, তার নাটকগুলোর মধ্যে চলমান সমাজের বিভিন্ন সমস্যাগুলোর একটা দৃশ্যপট থাকতো। তো আসিফ বলছিল যে আমরা দেখতাম একটা, কিন্তু আরেকটা মেসেজ ক্রিয়েট করা হতো যেটা আমরা ছাত্ররা বুঝতে পারছিলাম। মানে আজকে আসিফের এই বক্তব্যের পরে যদি বলা হয় যে ফারুকীকে ভারতের রয়ের এজেন্ট হিসাবে এখানে রাখা হয়েছে, অথবা ভারতের ফারুকীকে এখানে টিকিয়ে রাখছে, তাহলে তো প্রশ্ন চলে আসে, তাই না, যে আসিফ কি তাহলে ভারতের রয়ের এজেন্ট? সারা বাংলাদেশ যখন কথা বলছে, অনলাইন যোদ্ধারা যখন তথ্য প্রমাণ সহ দেখাচ্ছে, তো এরপরেও কিভাবে ফারুকী টিকে ছিল এটা তো একদম স্পষ্ট যে আসিফ আজকে যে বক্তব্য দিয়েছে শতভাগ ফারুকীর পক্ষে গিয়েছে। ইভেন তিনি দীর্ঘদিন যাবৎ এই লড়াইয়ের একজন পার্টিসিপেটর অথবা প্রথম সারির যোদ্ধা হিসাবে সাংস্কৃতিক অঙ্গনে তিনি তার মেসেজ ক্রিয়েট করেছেন, প্লাস সাংস্কৃতিক যারা ব্যক্তিত্ব আছেন তাদের সম্পর্কেও এখানে অনেক ধরনের বক্তব্য আসিফ দিয়েছে। এখন প্রশ্নটা যেটা হচ্ছে, আমাদের অনলাইন যোদ্ধারা ডক্টর আসিফ নজরুল ইসলাম এবং মোস্তফা সরোয়ার ফারুকী ইস্যুতে যেই একটা জনমত তৈরির চেষ্টা করছেন, বিশেষ করে সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর পিনাকি, কোথাও না কোথাও তাদের এই বাতাসটা সারা বাংলাদেশের জনগণের একাংশকে টাচ করে যাচ্ছে। মানুষ রাজপথে নামছে, এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, নানান কথা বলছে, কিন্তু সরকারে যারা আছেন দায়িত্বশীল, ডক্টর ইউনূসের সরকারের তিন প্রধান প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ, আসিফ, নাহিদ, তারা কিন্তু বরাবরই ডিফারেন্ট একটা ভূমিকা নিচ্ছে, যেটা অনলাইন টিমের সাথে টোটালি সাংঘর্ষিক। যে তোমরা অনলাইনে বসে যা খুশি বলো, সিদ্ধান্ত কিন্তু তোমাদের কথায় সরকার নেবেন, এটা কিন্তু প্রমাণিত। আপনি আর কোন ইস্যুটা দেখবেন যেটাতে প্রথম আলো ইস্যু বলেন, ডেইলি স্টার ইস্যু বলেন, আমাদের উপদেষ্টারা কি বলছে, ফারুকী ইস্যু বলেন, আসিফ নজরুল ইস্যু বলেন, উপদেষ্টারা কি বলছে, পিনাকি দাদা বা সাংবাদিক ইলিয়াস, কোথাও না কোথাও যেভাবে এটা ক্ল্যাশ হচ্ছে, তো এটা পজিটিভের বদলি বরঞ্চ তাদের জন্য নেগেটিভও হতে পারে। অন্যান্য দিকে যদিও তারাও ডর ভয় পায় না, দীর্ঘদিন যাবৎ কাজ করেছে। তো দেখা যাক এটা নিয়ে আবার আমাদের